আচ্ছা, বাকিরা কি শুনছেন এতক্ষণ আমার কথা? শুনছি ভাইয়া, বাট এখন তো স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, আমি বন্ধ করছি। আমি ভাবলাম আমি কি আবার ব্রিফ দিব নাকি হালকা করে। আচ্ছা, এখানে জাস্ট হালকা করে একটু ব্রিফ দিয়ে দেই। এইগুলো আমরা আগেও দেখছি, সাবস্টিটিউশন ইফেক্ট এন্ড ইনকাম ইফেক্ট। হ্যাঁ, তো গ্রাফিক্যালি আমরা আগেও দেখছি। আমরা স্লাটস্কের সাবস্টিটিউশন ইফেক্ট আর হিক্স এর সাবস্টিটিউশন ইফেক্ট আমরা দেখছিলাম। এই যে এখানে টোটাল, এখানে এক্স ওয়ান দ্রব্যের দাম কমছে। এক্স ওয়ান দ্রব্যের দাম কমার কারণে দেখেন, প্রথম আমার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ছিল এক্স বিন্দুতে, দাম কমে যাওয়ার কারণে বাজেট লাইন এইদিকে চলে গেছে এবং আমি হায়ার ইনডিফারেন্স কার্ভে যাইতে পারতেছি। ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে গেছে জেড। এই যে এক্স দ্রব্য, আগে আমি এতটুকু কনজিউম করতাম, এখন এতটুকু কনজিউম করতেছি, অর্থাৎ বেশি কনজিউম করতেছি। এই যে বেশি কনজাম্পশন করতেছি, সেটাকে বলা হয় কি, ইনকাম ইফেক্ট। মানে ইনকাম চেঞ্জ হওয়া, সরি, প্রাইস ইফেক্ট। প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমার যে কনজাম্পশনে চেঞ্জ হয়েছে। এই যে প্রাইস ইফেক্ট বা এটার একটা নাম হচ্ছে টোটাল ইফেক্ট, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, আর একটা হচ্ছে ইনকাম ইফেক্ট। এই যে যেমন হচ্ছে, এই যে এক্স বিন্দু থেকে যে ওয়াই বিন্দুতে আসছে, অর্থাৎ এতটুকু যে চেঞ্জ হয়েছে, সেটা কেন চেঞ্জ হয়েছে? এক্স ওয়ান দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে আমরা কি করতেছি, এক্স টু দ্রব্য কম কনজিউম করে। দেখেন, এক্স টু দ্রব্য আগে এতটুকু কনজিউম করতাম, এখন কি করতেছি, এতটুকু কনজিউম করতেছি, কম কনজিউম করতেছি। এক্স টুর পরিবর্তে আমরা কি করতেছি, এক্স ওয়ান কনজিউম করতেছি। মানে এক্স টু কে এক্স ওয়ান দ্বারা সাবস্টিটিউট করতেছি। এই চেঞ্জটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। অর্থাৎ এক্স ওয়ান সস্তা হয়ে যাওয়ার কারণে আমরা অন্য দ্রব্য ভোগ না করে এই দ্রব্যটা বেশি ভোগ করতেছি। আর এই ওয়াই থেকে যে জেড হইছে, এই এতটুক যে বাড়ছে, সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। এখানে দেখেন, প্রাইস লেভেল কিন্তু সেম, দুইটার প্রাইস রেশিও কি সেম, কারণ এটার বাজেট লাইন, এখানে বাজেট লাইন কি, দুইটাই সেম। কিন্তু প্রাইস সেম হইলেও আমরা এখানে বেশি কনজিউম করতেছি। কিভাবে? আমাদের রিয়েল ইনকাম বেড়ে গেছে। যেহেতু একটা দ্রব্যের দাম কমছে, তাহলে আমাদের পার্চেসিং পাওয়ার বাড়ছে। আগের তুলনায় আমরা কালেকটিভলি সব ধরনের দ্রব্য আগের তুলনায় বেশি কনজিউম করতে পারবো। সেহেতু আমরা আগে এতটুকু কনজাম্পশন করতাম সাবস্টিটিউশন ইফেক্টের কারণে। আহ, আর আসলে আমরা প্রকৃতপক্ষে এখানে করতেছি এই এই এতটুকু হচ্ছে কি, ইনকাম ইফেক্ট। এই এতটুকু বাড়ছে আমার রিয়েল ইনকাম বেড়ে যাওয়ার কারণে, আর এতটুকু বাড়ছে আমার এই এক্স দ্রব্য সস্তা হয়ে যাওয়ার কারণে অন্য দ্রব্য ভোগ না করে এই দ্রব্য ভোগ বেশি করলাম। তো এই যে আমরা টোটাল ইফেক্ট কে দুই ভাগ করি, পরিবর্তন প্রভাব এবং আয় প্রভাব। এটা তো গ্রাফিক্যালি, এইটার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনটাই হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন। স্লাটস্কি কি করছেন, এটাকে ম্যাথমেটিক্যালি, মানে গ্রাফিক্যালিও দেখাইছেন, ম্যাথমেটিক্যালিও দেখাইছেন। তো আমরা এখন কি করব, সেম জিনিসটা ম্যাথমেটিক্যালি দেখবো, এবং পরীক্ষা এটা আসে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের কি বলে, দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর জন্য এটা খুবই, কি বলা যায়, উম, মানে একটা ওয়ান কাইন্ড অফ কমন টপিক আর কি। আচ্ছা, যদিও আমার পরীক্ষায় এই স্লাটস্কি ইকুয়েশন আসছিল না, অনেক প্রস্তুতি নিয়েছিলাম বাট আসে নাই। আচ্ছা দেখ, আচ্ছা, তো আমরা স্লাটস্কি ইকুয়েশন দেখবো। তো আমরা কি করতেছি, যে আমরা টোটাল ইফেক্ট কে দুই ভাগ করব। তো আমরা কিভাবে দুই ভাগ করবো, আমরা আমাদের তো অবশ্যই ইকুইলিব্রিয়াম লাগবে। আমরা দেখছি কি, কখন আমাদের চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জ হওয়ার আগে তো আমাদের কি থাকে, ভারসাম্য থাকে। ভারসাম্য থাকা অবস্থায় যদি একটা দ্রব্যের দাম কমে যায়, তখন কি প্রভাব হবে, তখন তো পরের জিনিসটা আসবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ভারসাম্য বের করা, ইকুইলিব্রিয়াম বার করা। বা ইকুইলিব্রিয়াম মানে কি, ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা। কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে কি, আমরা একটা বাজেটের সাপেক্ষে, একটা গিভেন বাজেটের সাপেক্ষে আমরা আমাদের ইউটিলিটি কি করি, ম্যাক্সিমাইজ করি। যেখানে টেনজেন্ট হয় সেখানে আমরা জানি কি ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে স্লাটস্কি ইকুয়েশন ডিরাইভেশনের, যে আমাদের ইউটিলিটি ফাংশনকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, সাবজেক্ট টু বাজেট কনস্ট্রেন্ট। তো ধরেন আমাদেরকে একটা ইউটিলিটি ফাংশন দেওয়া আছে এরকম, মানে দেওয়া আছে না, এটা আমরা নেই, যে ইউটিলিটি ইজ এ ফাংশন, দুইটা গুডস এর ফাংশন। এই যে কোনো ফাংশনাল ফর্ম নাই, আমরা জাস্ট লিখছি আর কি, যে কিউ ওয়ান এবং কিউ টুর ফাংশন হচ্ছে ইউটিলিটি। মানে আমরা দুইটা গুডস নিয়ে আলোচনা করতেছি, এবং ইউটিলিটিটা এই দুইটা গুডস এর উপর নির্ভর করতেছে। আর বাজেট কনস্ট্যান্ট তো আমরা জানি, এটা হচ্ছে, এমটা হচ্ছে ইনকাম, পি ওয়ান হচ্ছে প্রথম দ্রব্যের দাম, কিউ ওয়ান হচ্ছে প্রথম দ্রব্যের পরিমাণ, কিউ টু হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম, কিউ টু হচ্ছে দ্বিতীয় দ্রব্যের পরিমাণ। তাহলে এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম দ্রব্যের জন্য খরচ, এটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যের জন্য খরচ। এই দুইটা যোগ দিলে আমার কি হবে, ইনকামের সমান হবে। সেটাই তো আমাদের বাজেট কনস্ট্রেন্ট। তো বাজেট কনস্ট্রেন্ট নিয়ে আমরা আগে আলোচনা করছি। তো এখানে
এত বেশি কথা বলার দরকার নাই। তো এইটা হচ্ছে আমাদের ইউটিলিটি ফাংশন, সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করব এই বাজেট কনস্ট্রেন্টের সাপেক্ষে। সেটা আমরা গত সপ্তাহে ম্যাথমেটিক্সে দেখাইছি। আচ্ছা, তো আমরা কনস্ট্যান্ট অপটিমাইজেশনের জন্য আমরা কি করি, লাগরেঞ্জিয়ান ফাংশন ইউজ করি না? তাহলে আমরা কি করলাম, ইউটিলিটি ফাংশনকে ম্যাক্সিমাইজ করার জন্য লাগরেঞ্জিয়ান ফাংশন কি করলাম, বিল্ড আপ করলাম। লাগরেঞ্জিয়ান ফাংশন এল সমান, যে আমার অবজেক্টিভ ফাংশন যেটাকে আমরা ম্যাক্সিমাইজ করব সেটা আমরা লিখি, সেটা লিখলাম। এই যে প্লাস ল্যামডা, আর ল্যামডা ইনটু কি, আমাদের যে কনস্ট্যান্ট থাকে, এই যে কনস্ট্যান্ট আমরা লিখলাম, কনস্ট্যান্টটা লিখলাম। ঠিক আছে, এটা এটা আমাদের ম্যাথমেটিক্স এর পড়া এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত তো বুঝতে কারো অসুবিধা হয় নাই? বুঝছি। আচ্ছা, এখন আমাদের ম্যাক্সিমাইজেশনের জন্য আমাদের শর্ত কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন কি, যে প্রত্যেকটা ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল বার করতে হবে, এবং ইকুয়াল টু কত বসাইতে হইব, জিরো বসাইতে হইব। সেটা আমরা জানি ফার্স্ট অর্ডার কন্ডিশন। তাইলে আমরা এখন কি করতেছি, এই যে আমাদের লাগরেঞ্জিয়ান ফাংশন, সেটাকে প্রথমে কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। ঠিক আছে, তো এইটা একটা এই যে ফাংশনকে কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, আচ্ছা এটাকে আমরা এইভাবে নির্দেশ করি। ধরেন আমরা দেখছিলাম যে জেড কে যখন আমরা কি করছিলাম, ধরেন কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তখন এটাকে আমরা কি লিখতে পারতাম, জেড ওয়ান লিখতে পারতাম, জেড ওয়ান লিখতাম না? মানে জেড ওয়ান মানে হচ্ছে জেড কে ফার্স্ট প্রথম ভেরিয়েবলের সাপেক্ষে কি ডেরিভেটিভ করা। হ্যাঁ, তাহলে এখানে ফাংশনটা কি, এফ, এফ ফাংশন। তাহলে এই এটা এফ ফাংশনকে যদি আমি কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, যেহেতু ভেরিয়েবল দুইটা কিউ ওয়ান এবং কিউ টু, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, এফ ওয়ান লিখতে পারি। এফ ওয়ান মানেই হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমি এফ ওয়ান লিখছি, সাথে কিউ ওয়ান কিউ টু পুরো ফাংশনটাই লিখছি। ঠিক আছে, অর্থাৎ একটু ক্লিয়ার করছি, এখানে শুধুমাত্র এফ ওয়ান লিখলেও হইতো, যে কিউ ওয়ান কিউ টু এটা না লিখলেও হইতো। মানে এফ এফ মানে হচ্ছে পুরা ফাংশনটা। বাট আমি হচ্ছে কনফিউশন দূর রাখার জন্য যে পুরা ফাংশনটাই লিখছি, এবং এখানে ওয়ান দিছি, মানে হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল কিউ ওয়ান এর সাপেক্ষে কি করছি, ডিফারেন্সিয়েট করছি। এটা এটা কিন্তু জাস্ট এই ফাংশন না, এই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রেসপেক্ট টু কিউ ওয়ান। তারপর হচ্ছে এইটাকে আমরা কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, এখানে এম আছে, এম এ তো পি নাই, সরি কিউ নাই, তাহলে এটা তো জিরো। এখানে আছে কিউ, দেখেন কিউ ওয়ান কে কিউ ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়ান, এখানে আছে কি সাথে মাইনাস পি, ওয়ান ইন্টু মাইনাস পি হচ্ছে মাইনাস পি, আর সাথে ল্যামডা গুণ আসছে, তাহলে মাইনাস ল্যামডা পি ওয়ান সমান জিরো। এখানে তো কিউ ওয়ান নাই, তাহলে এটা তো জিরো হয়ে যাবে। তো থাকলো শুধু এই দুইটা জিনিস সমান জিরো। বুঝা গেছে? হ্যালো, এই লাইন বুঝা গেছে? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেম কাজ এখন সেকেন্ড, আমরা জানি যে সেকেন্ড ভেরিয়েবলের সাপেক্ষে কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, এবং সমান কত বসাইতে হবে, জিরো বসাইতে হবে। এগুলা আমরা ম্যাথমেটিক্সে দেখাইছি। হ্যাঁ, তো এখানে এই ফাংশনটাকে আমরা কিউ টু এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এটা পাইলাম, সমান জিরো বসাইলাম। আবার ফাংশনকে আমরা কি করবো, যে আরেকটা ভেরিয়েবল আছে যে লাগরেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার ল্যামডা, ল্যামডা সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো ল্যামডা সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসলে বাজেট কনস্ট্যান্টটাই আবার হয়, যে এটা ওয়ান হয়ে যাবে, পুরা এই ব্র্যাকেটের পুরো অংশটা হবে সমান জিরো। তাহলে আমরা এখানে তিনটা ইকুয়েশন পাইলাম। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন পেয়ে গেছি। অর্থাৎ এইখানে এই কন্ডিশন গুলা মান যখনই মানবে, আমার ইউটিলিটি কি হবে, ম্যাক্সিমাইজ হবে। অর্থাৎ আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকবো। তাহলে আমি যে প্রথম বললাম যে আহ ইফেক্ট, টোটাল ইফেক্ট দেখানোর জন্য তো আমাকে প্রথমে অবশ্যই কি থাকতে হবে, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে হবে। ইকুইলিব্রিয়াম পজিশনে থাকার পর আমাদের চিন্তা আসবে প্রাইস কমাবো বাড়াবো। তাহলে আমাদের প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশন আমরা বের করে ফেলছি, মানে আমরা বের করছি না কতটুকু, বাট এটা তো বের করতে পারবো না, আমার কাছে তো কোনো ফাংশনই দেওয়া নাই, জাস্ট আমরা ধরছি। হ্যাঁ, তো যে কোনো ফাংশন দেওয়া থাকলে এই এই কন্ডিশন গুলা
যে মানগুলা ফিল আপ করবে এগুলা সলভ করলেই আমরা পেয়ে যাবো আর কি। তো আমাদের প্রথম কাজ শেষ, আমরা ইকুইলিব্রিয়াম পজিশন পাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে দেখেন টোটাল ডিফারেন্সিয়েশনের সূত্র লিখে দিছি, এখানে এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমরা কি এটা জানি না টোটাল ডিফারেন্সিয়েশনের সূত্র? হ্যালো? ধরেন জেড ইকুয়াল ধরেন 2x প্লাস 3y, এটা এইটার টোটাল ডিফারেন্সিয়েশন কত হবে বলেন তো? হ্যালো? এটা টোটাল ডিফারেন্সিয়েশন ডি জেড সমান কত হবে? আপনারা আছেন? জি আছি। আচ্ছা, তাহলে আমরা জানি না, হ্যাঁ বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, যদি একটা ফাংশন জেড ইকুয়াল ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হয়, এখানে কি এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবলের ফাংশন না জেড, মানে এক্স এবং ওয়াই দুইটার উপরে তো নির্ভর করতেছে, তাহলে এটা টোটাল ডেরিভেটিভ ডি জেড সমান হবে, এই যে প্রথমে হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, হ্যাঁ, তাহলে এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ডিওয়াই। এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে আসলে এফ অফ এক্স মানে হচ্ছে এই যে এই ফাংশনটা কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা। ঠিক আছে, তাইলে আমরা যদি এই জেড কে যদি টোটাল ডেরিভেটিভ করি, ডি জেড সমান হবে আসলে এই যে ডি জেড ডেল্টা জেড ইন্টু এক্স, সরি ডেল্টা এক্স ইন্টু ডি এক্স প্লাস ডিওয়াই। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে? জেড, এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ করলে হবে টু, টু ডিএক্স প্লাস এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে কি থ্রি ইন্টু ডিওয়াই, যে থ্রি ইন্টু ডিওয়াই। এইটা হচ্ছে টোটাল ডেরিভেটিভের নিয়ম। কিছুটা মনে হয়েছে? হ্যালো? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। এইগুলা কি মনে হয়েছে এখন কিছুটা? আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। না, বলছে এইটা টোটাল ডিফারেন্স ডেরিভেটিভ কি বুঝছে? বুঝছি। আচ্ছা তাহলে হয়েছে। একটু। আচ্ছা, একটু বুঝলে হইব আপাতত। তারপর হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে, ধরেন একটা ফাংশন
এটা তো আমাদের স্পেসিফিক ফাংশন না থাকলে এরকম এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ডিওয়াই। এখন ধরেন আপনাকে একটা ফাংশন দেয়া দিছে, ধরেন ইউটিলিটি একটা ফাংশন দেওয়া আছে, ইউটিলিটির সমান হচ্ছে আহ ধরেন এক্স ওয়াই, ইউটিলিটির সমান এক্স ওয়াই, দুইটা গুডস দুইটা মাল্টিপ্লিকেশন আকারে আছে। তাহলে এইটার যদি আমরা টোটাল ডেরিভেটিভ করি ডি ইউ করি, তাহলে এটার আনসার হবে এক্স ডি ইউ, সরি ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স। ঠিক আছে, যদি দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লিকেশন আকারে থাকে কোনো একটা ফাংশনে, এবং এইটাকে যদি আমরা টোটাল ডেরিভেটিভ করি তখন কি হবে, প্রথমটা বসবে, তারপর হচ্ছে ডি পরেরটা, প্লাস পরেরটা বসবে ডি আগেরটা, মানে হচ্ছে একটা জাস্ট হুবহু বসাই আর একটার আগে কি বসাবো, ডি বসাবো। ঠিক আছে, এই দুইটা সূত্র মনে রাখতে হইব, সবসময় কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। এই যে দেখেন এখানে লিখে দিছি আমি টোটাল ডিফারেন্সিয়েশনের দুইটা সূত্র, যে ডি এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে কোনো ফর্ম ছাড়া, কোনো স্ট্রাকচার ছাড়া, জাস্ট একটা ফাংশন। ফাংশনটা কি, এক্স ওয়াই একটা ফাংশন, তাহলে এটা টোটাল ডেরিভেটিভ হবে এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ডিওয়াই। আর ধরেন একটা ফাংশনের একটা ফর্ম দেওয়া আছে, সেটা হচ্ছে ইউভি, অর্থাৎ দুইটা ভেরিয়েবল কি আছে, গুণ আকারে আছে, তখন কি হবে, ইউ ডিভি প্লাস ভি ডিইউ। আচ্ছা, এই দুইটা মনে রাখবেন। এখন আমরা কি করব, এই যে আমরা 5, 6 এবং 7, যে ফার্স্ট অর্ডার কন্ডিশন করে যে আমরা এইটা পাইলাম, তারপর এইটা পাইলাম, তারপরে এইটা পাইলাম, এটা কি, এইটা কি দেখাইতেছে, এগুলো হচ্ছে আসলে আমাদের ম্যাক্সিমাম ইউটিলিটি দেখাইতেছে এই সব পজিশনে, হ্যাঁ, আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন অবস্থাটাকে আমরা কি করতেছি, টোটাল ডেরিভেটিভ করব। কি করব, টোটাল ডেরিভেটিভ করব। এটাকে টোটাল ডেরিভেটিভ করব, এটাকে টোটাল ডেরিভেটিভ করব, এটাকে টোটাল ডেরিভেটিভ করব। ঠিক আছে, প্রথমে এটাকে টোটাল ডেরিভেটিভ করি। দেখেন এখানে কি আছে, এটা একটা কি ফাংশন অফ কিউ1 কিউ2 না? দেখেন তো এটা এই সূত্রের মতো পড়ে না, এফ অফ এক্স ওয়াই। হুম, মানে কোনো স্পেসিফিক ফাংশন দেওয়া নাই, বাট বলা আছে কি এখানে, এটা হচ্ছে কিউ1 এবং কিউ2 এর একটা ফাংশন, এবং ফাংশন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা, এটা তো একটা ফাংশন। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা টোটাল ডেরিভেটিভ করি, তাহলে কি করতে হবে, এটাকে এফ অফ এক্স, মানে এখানে তো এক্স ওয়াই, তাহলে এখানে এক্স মানে কি আছে, কিউ1, কিউ1 এর সাপেক্ষে ওয়ান। পার্শিয়াল ডেরিভেটিভ করতে হইব, ইন্টু ডি এক্স, ডি কিউ1 বসাইতে হইব, প্লাস পুরা ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হইব, এফ অফ ওয়াই বা এফ অফ কিউ2 ইন্টু ডি কিউ2। ঠিক আছে, তাহলে যদি আমরা যদি আমরা কিউ1 এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, এখানে এফ1 আছে, অর্থাৎ এটা অলরেডি কিউ1 এর সাপেক্ষে কি করছি, আমি পার্শিয়াল ডেরিভেটিভ করছি। এখন আবার যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, হবে হচ্ছে কিউ, সরি এফ11। এফ11 মানে হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল দ্বারা আমি এটাকে দুইবার ডেরিভেটিভ করছি, আগে তো অলরেডি তো একবার ডিফারেন্সিয়েশন করা আছে, কিন্তু এখন আমার টোটাল ডিফারেন্সিয়েশন করার জন্য আবার কি করতে হইব, কিউ1 এর সাপেক্ষে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হইব। তো এই জন্য কি হচ্ছে, এফ11 ডি কিউ1, তারপর হচ্ছে এই যে কিউ2 এর সাপেক্ষে করতে হবে, প্লাস এটা কি আছে, এটা অলরেডি আছে এফ1, এফ1 কে যদি আমি কিউ2 সাপেক্ষে করি, তাহলে কি হবে, এখানে 2 আসবে, আর ডি কিউ2। বুঝা গেছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন এই যে এখানে যে এফ11 ডি কিউ1 প্লাস এফ12 ডি কিউ2 লেখা আছে। ঠিক আছে, এই যে এইটাকে
টোটাল ডেরিভেটিভ করলে আমরা এটা পাই। তারপরে দেখেন আছে কি, -λ p1, এখানে কি দুইটা ভেরিয়েবল না, এই দেখেন এরকম না, দুইটা ভেরিয়েবল কি আছে, গুণ আকারে আছে। যে আমরা দেখছিলাম তো এটাকেও টোটাল ডেরিভেটিভ করলে কি ইউভি। হইব, আমরা বলছিলাম কি যে হ্যাঁ ইউবি সূত্র হইব, তাহলে কি হইব, মাইনাস তো আছে, হ্যাঁ, জি। p1 d λ, আর হবে λ dp1। ঠিক আছে, তো এটা প্লাস হয়, তো এর আগে যেহেতু মাইনাস আছে আমি একবারে লিখে ফেলছি ব্র্যাকেট না দিয়ে, এটা আসলে এই যে মাইনাস, তো এখানে মাইনাস, মাইনাস, আর এখানে কি হবে, এটা আসলে প্লাস হবে, হ্যাঁ, ব্র্যাকেট। তারপর ব্র্যাকেট তুললে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তো আমি একসাথে কাজটা করে ফেলছি। বুঝা গেল নি? জি। তারপর দেখেন সেকেন্ড, যে আমাদের 6 নম্বর ইকুয়েশন, সেটাকে আবার আমরা আমরা কি করব, টোটাল ডেরিভেটিভ করব। তো এটাকে আবার এইটাকে এই অংশটুকুকে টোটাল ডেরিভেটিভ করলে আবার এটাকে প্রথমে কিউ1 এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটা আছে f2, তাহলে কিউ1 এর সাপেক্ষে করলে f21 dq1, তারপর হচ্ছে f2 কিউ2 সাপেক্ষে করলে একবার f22 dq2, f22 dq2। আবার সেম এরকম λ p2 আছে, তাহলে কি হবো, λ dp2 প্লাস p2 d λ। ঠিক আছে, এই যে p2 d λ মাইনাস λ dp2 সমান 0। ঠিক আছে, আর এখানে আমরা কি করব, যে জায়গায় আমাদের টার্গেট হচ্ছে, মনে রাখবেন, ডিপি, ডিএম, এগুলাকে ডান দিকে নিয়ে যাবা, আর ডি কিউ, dq2, এগুলা আমরা হাতের বাম দিকে রাখবো, আর টিপি1, ডিপি2, ডিএম, এগুলাকে আমরা সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাব। এটা মনে রাখেন, এই যে ডিপি1 কে আমরা ডান দিকে নিয়ে গেছি, পজিটিভ যদি এই ল্যামডার সাপেক্ষে যে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল, সেটাকে যদি আবার টোটাল ডেরিভেটিভ করি, তাহলে আমাদের কি দাঁড়ায়, ডিএম, এম, ডিএম, তারপরে যে এই যে এখানে এক্স ইউভি সূত্র, p1 dq1 প্লাস q1 dp1, হ্যাঁ, এই যে p1 dq1 প্লাস q1 dp1 মাইনাস, এইখানে আবার কি আছে, যে p2 q2, তাহলে p2 dq2 প্লাস q2 dp2। ঠিক আছে, এই পর্যন্ত ঝামেলা আছে? হ্যালো, হ্যালো, এই পর্যন্ত বোঝা গেছে? কোনো সারা শব্দ নাই। আপনারা কি আছেন? সে ভাইয়া আছে, আমার নেটওয়ার্কের প্রবলেম করে ওয়াইফাই বারবার। আর সাদি আক্তার, কি আপনি কি জয়েন হয়ে কোথাও চলে গেছেন নাকি? লালসা। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটাকে কি করলাম, আমরা বলছি ডিএম এবং ডিপি গুলা কি করব, ডান দিকে নিয়ে যাবো, তো এখানে ব্র্যাকেট তুলে দিলাম, যে -dm, আর এই যে ডিপি আছে, ডিপি1 আছে, ডিপি2 আছে, এগুলোকে ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে তিনটা ইকুয়েশন পাইলাম, এই যে 5 6 7 থেকে এই যে 8 9 10 পাইলাম,
এগুলাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো। তিনটা ইকুয়েশনকে কি করব, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো। তো এই তিনটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার জন্য আমি প্রথমে একসাথে লিখলাম আবার, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কারণ এখানে ডি ল্যামডা নাই, এখানে ডি ল্যামডা নাই, এই জন্য ডি ল্যামডার জায়গায় কি কিছু লিখি নাই, এটা আসলে জিরো। ঠিক আছে, সবসময় মনে রাখবেন এখানে ভেরিয়েবল কোনগুলা, ভেরিয়েবল আসলে ডি কিউ। ঠিক আছে, যে ডি কিউ ওয়ান, ডি কিউ টু, আর ডি ল্যামডা, এগুলো হচ্ছে কি ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল অনুযায়ী কি করা লাগে, লেখা লাগে। প্রথমে ডি কিউ ওয়ান, দেখেন ডি কিউ ওয়ান লিখছি, এরপরে ডি কিউ টু, ডি কিউ টু, তারপর হচ্ছে ডি ল্যামডা, ডি ল্যামডা। এখানে ডি ল্যামডা নাই, তো এখানে কিছু লিখি নাই। ঠিক আছে, আর এইগুলা কি করলাম, আমরা তো ডান দিকে লিখবো বলছি। এখন আমরা কি করবো, এগুলো ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো। ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে এই যে এটা হচ্ছে এখান থেকে আমরা কি করি, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স লিখি। তাহলে আমাদের ভেরিয়েবল হচ্ছে ডি কিউ ওয়ান, ডি কিউ টু, ডি ল্যামডা। তাহলে কোফিশিয়েন্ট কি হবে, এফ ওয়ান ওয়ান, এফ ওয়ান টু মাইনাস পি, এফ টু ওয়ান, এফ টু টু মাইনাস টু, মাইনাস পি টু, মাইনাস পি ওয়ান, মাইনাস টু। আর এখানে কি হবে, জিরো। ঠিক আছে, আর এখানে ভেরিয়েবল কি, এই যে এটা কি হলো, ডি কিউ ওয়ান, ডি কিউ টু, ডি ল্যামডা, ডি কিউ ওয়ান, ডি কিউ টু, ডি ল্যামডা সমান এই যে এইগুলা, ল্যামডা পি ওয়ান, ল্যামডা পি টু, আর এই যে লম্বা একটা আছে, এটা লিখলাম। তো এইগুলা ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা তো আমরা শিখি, জানি, পারি, এখানে তো কোনো অসুবিধা নাই। এখন আমরা কি করব, সলভ করব এই ম্যাট্রিক্স এর মাধ্যমে ইকুয়েশন গুলা কি করব, সমাধান করব। তাহলে আমরা কি করতেছি, ক্রেমারের নিয়ম ব্যবহার করতেছি, ক্রেমার্স রুল ইউজ করতেছি। তো ক্রেমার্স রুল ইউজ করার জন্য আমাদের কি করা লাগে, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করা লাগে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট আমরা বের করি। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্ট লিখলাম, মানে জাস্ট এই যে ম্যাট্রিক্স এর পরিবর্তে ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম। এখন আমরা কি করব, এখানে কি ডিটারমিনেন্ট বার করা যাবে, ওইরকম বার করা কিন্তু আসলে আমার লাভ নাই। কারণ সাধারণত আমাদের কি দেখে, সংখ্যা দেওয়া দেখে, 5, হ্যাঁ, 6, 10। তাহলে আমরা যোগ বিয়োগ করে আমরা একটা সংখ্যা পাই, কিন্তু এইগুলাকে আমি যত হিসাব করি কোনো একটা পার্টিকুলার ভ্যালু পাবো না, তাহলে যন্ত্রণা পাবো। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে রেখে দিই, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা কি করব, তিনটা মাইনর বার করব, এগুলা গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে সিরিয়াল অনুযায়ী যে কাজ আছে এগুলা জাস্ট মনে রাখেন, এরপরে বুঝবেন যে কেন এইসব করা হইতেছে, এখন বুঝবেন না। এখন জাস্ট আপনারা সিরিয়ালটা মনে করেন, এটার পরে এটা আমার করতে হইব। ডি ওয়ান ওয়ান হচ্ছে ফার্স্ট র ফার্স্ট কলামের, অর্থাৎ ফার্স্ট র ফার্স্ট কলাম কোনটা, এইটা, এইটার মাইনর। এটার মাইনর কি, এটার মাইনর হচ্ছে ফার্স্ট কলাম ফার্স্ট র বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এটার মাইনর, এই যে। তারপরে আমরা কি করব, আমরা সাধারণত এদিকে হিসাব করি, হ্যাঁ, ফার্স্ট রো দ্বারা হিসাব করি ক্রেমার্স রুলে, হ্যাঁ, কিন্তু এই এখন আমরা একটু উল্টা কাজ করব, সেটা হচ্ছে আমরা ফার্স্ট কলাম দিয়ে হিসাব করব। হ্যাঁ, তারপর হচ্ছে এফ টু ওয়ান, ডি টু ওয়ান, ডি টু ওয়ান মানে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম ছাড়া বাকি আহ, যে ভ্যালু গুলা, সেগুলা হচ্ছে ডি টু ওয়ান, অর্থাৎ সেকেন্ড রো ফার্স্ট কলামের মাইনর। এই তাকে কি এফ ওয়ান টু মাইনাস পি, মাইনাস মাইনাস পি ওয়ান মাইনাস পি টু, জিরো। ঠিক আছে, এরপরে হচ্ছে এফ ডি থ্রি ওয়ান, ডি থ্রি ওয়ান কি, থার্ড রো ফার্স্ট কলাম বাদ দিয়ে বাকি অংশটুকু, যে এফ ওয়ান টু মাইনাস পি, এফ টু টু মাইনাস পি টু। তো মাইনর এগুলো তো আমি শিখেছি, মাইনর কফ্যাক্টর, মাইনর কফ্যাক্টর ম্যাট্রিক্স এগুলো দেখাইছিলাম না আমরা, দেখছিলাম তো। জাস্ট এখানে আমরা নাম দিতেছি আর কি, ডি ওয়ান ওয়ান হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম যে এলিমেন্ট তার মাইনর, ডি টু ওয়ান হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম যে এলিমেন্ট তার মাইনর।
D31 হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম যে তার মাইনর। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে কিউ ওয়ান এর জন্য আমরা কি করব, D Q1 এর জন্য আমরা সলভ করব। তাহলে D Q1 এর জন্য সলভ করার জন্য আমরা কি করব আসলে, এই যে উপরে হচ্ছে আমাদের D Q1 আর ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব, অর্থাৎ এই যে ফার্স্ট কলামে ফার্স্ট কলামের পরিবর্তে আমাদের আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে সেটা বসাই। সেটা বসানোর পর এই যে নতুন ম্যাট্রিক্সটা হয়, তার ডিটারমিনেন্ট কে যদি আমরা এই যে মূল ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করি, তাহলে তো আমরা D Q1 পেয়ে যাই। এরকমই তো নাকি? জি। ঠিক আছে, তো আমরা এই কাজ করছি। এখন দেখেন আলাদাভাবে আর বের করিনি। এই যে D Q1 আলাদাভাবে না করে আমি এখানে একসাথে করে ফেলছি। একসাথে কিভাবে, এই যে দেখেন, এই যে আমার ফার্স্ট কলামের জায়গায় শুধু কি করছি, এই যে ফার্স্ট কলামের জায়গায় এইটা বসাইছি, এই যে ল্যামডা DP1 ল্যামডা DP2 আর মাইনাস DM, এটা এই যে। তারপর হচ্ছে এই যে সেকেন্ড কলাম এবং থার্ড কলাম সেম, ঠিক আছে। এবং নিচে জি। আমরা কি করি, ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করি। এখন একটা জিনিস দেখেন, এগুলো আমি কেন বের করাইছি দেখেন। আমরা ডিটারমিনেন্ট কিভাবে বের করি বলেন তো? এই যে এটা কি ডিটারমিনেন্ট না, তো এটা ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করবো? ল্যামডা ডিপি ওয়ান ইন্টু কি, ইন্টু হচ্ছে তার মাইনর, না এটা, আর এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা না। জি। এইটা F দেখেন, to F2 মাইনাস পি মাইনাস P2 0, এটা আসলে কি এটা না? জি। এই জায়গায় আমি ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত কি দেখলাম, এই পর্যন্ত দেখলাম ক্লাসিক্যাল ইকুয়েশনের জন্য আমাদের প্রথমে দরকার ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের একটা ইউটিলিটি ফাংশন এবং বাজেট কনস্ট্রেন্টের সাপেক্ষে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজের সাপেক্ষে কি করলাম, ভোক্তার ভারসাম্য নির্ণয় করছি। তো এই জন্য হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন আমরা জানি, তিনটা ভেরিয়েবল আছে Q1 Q2 আর ল্যামডা, গুলার সাথে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ সমান 0 বসাইছি। তারপর হচ্ছে এই যে আমরা তিনটা নতুন সমীকরণ পাইছি, এগুলা টোটাল ডিফারেন্সিয়াল নিলাম। টোটাল ডিফারেন্সিয়াল নিয়ে আমরা কি পাইছি, এই যে ওই তিনটা টোটাল ডিফারেন্সিয়াল তিনটা ইকুয়েশন পাইছি। এগুলাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখছি। ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে আমরা ক্রেমার্স রুলের সাহায্যে এগুলা সলভ করার চেষ্টা করব। সলভ মানে কি, এখানে তিনটা ভেরিয়েবল আছে, D Q1 D Q2 আর হচ্ছে ডি ল্যামডা। তাহলে আমরা হচ্ছে এই তিনটা D Q1 D Q2 আর ডি ল্যামডার মান বার করতে পারবো। প্রথমে আমরা D Q1 এর মান বার করব, ঠিক আছে, অন্য কিছু মান বার করার দরকার নাই সার্চ ইকুয়েশন, আমরা শুধু D Q1 টাইতেই থাকবো। আচ্ছা, তাহলে D Q1 এর মান বের করার জন্য আমরা কি করছি, যে আমরা জানি যে আমাদের যে ডিটারমিনেন্ট আছে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, তো সেখানে ফার্স্ট কলামের জায়গায় আমরা কি করি, যে এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে সেটা বসাই, আর বাকি সবকিছু ঠিক থাকে। তো এটার যে মান, এটার ডিটারমিনেন্টের যে মান, হ্যাঁ, সেটাকে আমরা কি করি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর যে ডিটারমিনেন্ট সেটা দ্বারা ভাগ করি। তো এই ভাগ করার পর যে মানটা আসে সেটাই হচ্ছে কি, আমাদের এই যে ভেরিয়েবলের মান। সেটা আমরা ক্রেমার রুলে শিখছি। তো আমরা এই জন্য আমরা কি করছি, এই যে এই কাজ করলাম। D Q1 এটা আসলে কি, পুরাটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমি আলাদাভাবে না লিখে একসাথে লিখে ফেলছি। আর এখানে শুধু ডি লিখছি কেন, এখানে পুরাটা লিখি নাই, কারণ এখানে আমি একবার লিখে ফেলছি, এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে এইটার ডিটারমিনেন্ট যদি আমরা বার করি, তাহলে ডিটারমিনেন্টের নিয়ম আমরা জানি। ডিটারমিনেন্টের নিয়ম কি, যে এইটা প্রথম এলিমেন্ট ইনটু
তার মাইনর। তার মাইনর কি আমরা জানি, এই যে এটা কি ফার্স্ট র ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট র ফার্স্ট কলাম বাদ এই যে এই এতটুকু এইটার ডিটারমিনেন্টের মান। তো এইটা আবার কি, এটা হচ্ছে যে ফার্স্ট কলামের মাইনর না, D11। D11 হতো এটা, আমরা একটু আগে এক্সপ্লেন করছি D11। তাহলে আমরা এই জায়গায় কি বসাইতে পারি, ল্যামডা DP1 ইন্টু D11। তারপরে হচ্ছে আমরা সাধারণত ডিটারমিনেন্ট বের করি কিন্তু প্রথমে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপর হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম এদিকে। বাট ডিটারমিনেন্ট এইভাবেও বার করা যায়, প্রথমে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপর সেকেন্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম। ঠিক আছে, এইদিকেও যাইতে পারি, তবে এদিকেও যাইতে পারি। ঠিক আছে, যে কোনো ভাবে যে কোনো রো যে কোনো কলাম দিয়েই ডিটারমিনেন্টের মান বের করা যায়, সবগুলা সেমই হবে। তাহলে আমরা কি করলাম, এইটা। তারপর হচ্ছে কি সূত্রের মাইনাস, আমরা জানি প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস। তাহলে এইখানে মাইনাস ল্যামডা পি টু। তাহলে ল্যামডা পি টুর সাথে গুণ হবে কি, এইটা কি সেকেন্ড র ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড র ফার্স্ট কলাম বাদ দেওয়ার পরে যেটা থাকে, F12 -P1 - P2 0। তাহলে দেখেন F12 - P1 - P2 0, এটা হচ্ছে কি, এটা হচ্ছে D21। আমরা এই জায়গায় কি বসাই দিতে পারি, D21। তারপর হচ্ছে প্লাস এইটা থার্ড রোর এলিমেন্ট লিখলাম। তাহলে এইটার সাথে আহ কি গুণ হবে, তার মাইনার গুণ হবে। তাহলে ফার্স্ট কলাম থার্ড রো কাটা থাকবে হচ্ছে F12 - P, F22 - P2। এই যে এই দেখেন এইটা, এইটা মানে কি D31, এইটার সাথে D31 আমরা গুণ দিতে পারি। ঠিক আছে, কিচ্ছু বুঝলাম না ভাই। কিচ্ছু বুঝছেন না? এর আগের অংশটুকু তো আসলানি আপনি। এটা বুঝছি, এগুলো বুঝছি। ইগুন বুঝছেন না? আচ্ছা, ইগুন আমরা কি তা করছি দেখুন, ই লাইন ই লাইনে কেমনে এটা লিখছি ও এটা বুঝছেন নি? না, এখানে বুঝছি না। এখানে ওই এখান বুঝছেন? বয়সিন, ডিটারমিনেন্ট বয়সিন জানি, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ কলাম হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ এখানে হ্যাঁ বুঝছি। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা কি করলাম, এই যে এইটার ডিটারমিনেন্ট আমরা বার করি, আলাদাভাবে বার করি। হ্যাঁ, আলাদাভাবে কেমনে বার করবো দেখুন, ল্যামডা DP1 ওয়ান সাথে গুণ হয় কিতা, এইটা বাদ এফ দিলাই আমরা কি করি, F22 এফ গুণ -P × -P2, এটা না, এটা ইন্টু এটা মাইনাস এটা, এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল, এটাই তো লিখছি আমরা। হ্যালো, জি বুঝছি। মানে ঠিক এটা আছে, তো হয়েছে কি? এইটার মানে কি, এটা আসলে আমরা তো সরাসরি করে ফেলি, এটা মানে আসলে আমরা আসলে এইটার সাথে গুণ করে এটা মাইনরকে, এটা মাইনর মানে হচ্ছে এই যে এইটা র এবং কলাম বাদ দিলে বাকি যে এলিমেন্ট গুলা থাকে সেগুলাকে নিয়ে যে আরেকটা ডিটারমিনেন্ট হয় সেটাকে আমরা গুণ করি। তাহলে F22 -P2 -P2। -P2 0। তাহলে এইটা মানে কি, এটা মানে হচ্ছে এইটা গুণ এটা, আর এই P2 কোনা -P2। এই কোনা কোনা গুণ মাইনাস এই কোনা কোনা গুণ, এটাই। তাহলে এটা আমরা সরাসরি লিখে ফেলি বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ করে লিখে ফেলি। বাট মেইন মেকানিজম হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এটা। তো আমরা এখানে গুণ না দিয়ে আমরা কি করছি, এরকম লিখছি। এখন দেখেন এই যে পাইলাম আমরা F22 - P2, এখানে -P2 0, এইটা আমাদের এইটা না, দেখেন তো সেম না, জি F22 - P2 -P2 0 তো এইটা সমান কি, D11। D11 মানে কি, এই যে ফার্স্ট এলিমেন্টের মাইনর, ফার্স্ট ফার্স্ট কলামের মাইনর। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝতেই পারতেছি
যে এটার সাথে কি হইব, এটার মাইনরিত গুণ হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মাইনরিত গুণ হয়। ডিটারমিনেন্ট বার করার জন্য আমরা কি করি, এইটার সাথে এইটা গুণ কি করি, গুণ করে এই এই গুণ মাইনাস এই, মানে হচ্ছে এই ডিটারমিনেন্টটা আমরা কি করি, গুণ করি। তো এই ডিটারমিনেন্টটা আসলে কি, এই ডিটারমিনেন্টটা আসলে হচ্ছে এইটার মাইনর। মাইনর মানে কি, এইটা যে র এবং যে কলামে আছে সেগুলা বাদ দেওয়ার পর যে এলিমেন্ট গুলা থাকে সেগুলাকে বলা হয় কোন একটা এলিমেন্টের মাইনর। ঠিক আছে, তাহলে উম, এই জায়গাটারে আমরা কি লিখতে পারি, পুরাটা সংখ্যা আমরা D11 লিখে ফেলতে পারি না? জি। এইটাই আমরা করছি, এখানে D11 লিখছি। ডি ওয়ান তারপরে আবার ওয়ান দেখেন, এখানে আরো কত সব লাইন কেটে লাগে। আরো তো আছে, কাম আমরা শেষ হইছি নি। এটা তো আমরা একটা শেষ হইছে, এই যে ফার্স্ট মানে এলিমেন্ট। ওরকম করে তিনটা করা হয়েছে। হ্যাঁ, পরে এই বুঝছি। যে মাইনাস ল্যামডা DP2, মাইনাস হচ্ছে সূত্র মাইনাস, পরেরটা মাইনাস হয়। এইটা এটার সাথে গুণ হইব কিতা, এটার মাইনর, তাহলে এটা এটা বাদ, তাহলে থাকবো কিতা, F F1 মাইনাস ওয়ান ওয়ান টু এফ মাইনাস মাইনাস P1, এফ আর এখানে হচ্ছে মাইনাস P2 আর জিরো। জিরো। বুঝছি, এখন বুঝছি। দেখুন তো এটা এটা না। যে পরে আবার একটা বাড়াইবো ওটা। হ্যাঁ এই ডি তো এটা থ্রি ওয়ান। লিখছি, এই তো বুঝে দিচ্ছেন। ঠিক আছে। বুঝছি। আচ্ছা এখন বুঝছেন। আচ্ছা দেখি আমি হোয়াইট বোর্ড ইউজ করতে হবে, মানে আসলে কষ্ট হয়ে যায়, মানে অনেক কিছু লিখতে মন চায় কিন্তু লিখতেও পারি না। আচ্ছা, তারপরে এইরকম হয়ে যায়, এটাও পাইছি। ঠিক আছে, তো এই আমরা পাইলাম। এখন এই আমরা কি করব, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য আসলে এইটা দেখান, DQ1 DP1, মানে Q1 এর পরিবর্তন P1 এর পরিবর্তনের জন্য কতটুকু হয়, অর্থাৎ প্রাইস, প্রথম দ্রব্যের প্রাইসের চেঞ্জের কারণে প্রথম দ্রব্যের চাহিদা কতটুকু পরিবর্তন হয় সেটাই তো দেখাইতে চাই আমরা। আমরা কি দেখাইতে চাই, টোটাল ইফেক্ট দেখাইতে চাই না? দাম যদি এটা কমে, তো এটা এদিকে চলে যাবে, তখন কি আমরা এটা বেশি কনজিউম করব, কতটুকু বেশি কনজিউম করব সেটাই তো আমরা দেখাইতে চাইতেছি। এটা মানে কি, DQ2 DP1। তো সেটা দেখানোর জন্য আমরা কি করব দেখেন, আমরা শুধু এখানে কি আছে, DP1 আছে, DP2 আছে, DM আছে। তো আমরা শুধুমাত্র প্রথম দ্রব্যের দামের চেঞ্জ টা দেখতে চাই। আমরা বলবো কি, অন্য যে সব জিনিস আছে সেগুলা কি আছে, স্থির আছে। অর্থাৎ দ্বিতীয় দ্রব্যের দাম স্থির এবং আমার ইনকামও স্থির, তাহলে দ্বিতীয় দ্রব্যের দাম যদি স্থির থাকে এবং ইনকাম যদি স্থির থাকে, তাহলে এগুলার কোনো চেঞ্জ আসবে কি, পরিবর্তন হবে কি না? তাহলে DP2 সমান কি, জিরো, DM সমান জিরো। আমরা কি করতেছি, আমরা ধরতেছি শুধুমাত্র প্রথম দ্রব্যের দাম চেঞ্জ হয়েছে এবং আরেকটা বাকি যে অন্য দ্রব্য আছে সেটার দাম চেঞ্জ হয় নাই, এবং আমার ইনকামও চেঞ্জ হয় না, এগুলা স্থির আছে। এগুলো যদি স্থির থাকে এগুলার চেঞ্জ কি, জিরো হবে, DP2 এবং DM কত, জিরো। তাইলে এই যে 12 নম্বর সমীকরণটা সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায় না? দেখেন, DP2 যদি জিরো হয় তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, পুরোটা জিরো হয়ে যাবে। তারপরে DM যদি জিরো হয়, ইনকামে যদি চেঞ্জ না হয় তো এটাও জিরো হয়ে যাবে। DP2 যদি জিরো হয় তাহলে এইটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো থাকবে শুধু কি, থাকবে হচ্ছে ল্যামডা এটার ডিপি মান ওয়ান কই ডি থেকে বার ওয়ান ওয়ান। করছেন ভাই? বুঝি না। ওই যে DP2 = 0, DM = 0, এটা কই না থেকে না, এলো? ও, আমরা তো ধরতেছি হচ্ছে আমার সেকেন্ড দ্রব্যের দাম আর আমার ইনকাম কি তা নাই, স্থির আছে, চেঞ্জ হইতো না। আমরা শুধুমাত্র দেখতে চাইতেছি প্রথম দ্রব্যের P1 এর কিউ, মানে প্রথম দ্রব্যের ফার্স্ট দ্রব্যের দাম চেঞ্জ হইলে ফার্স্ট দ্রব্যের চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে। ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখার জন্য অবশ্যই কি করতে হবে, অন্যান্য ভেরিয়েবল আমাদের কি রাখতে হবে, ফিক্সড রাখতে হবে। আমরা দেখতাম স্যার, ধরেন চিনির দাম কমার কারণে বা বাড়ার কারণে
চিনির চাহিদা কতটুকু বাড়তেছে বা কমতেছে। তাহলে আমরা অবশ্যই কি করতে হবে, গুড়ের দামটারে কি রাখতে হবে, সমান রাখতে হবে। এখন যদি গুড়ের দামও চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমি এই ইফেক্টটা দেখতে পারতাম না। ইনকামও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ইনকাম ইফেক্টটা এখানে যোগ হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র আমরা প্রাইস ইফেক্টটা দেখতে চাইতেছি, মানে প্রাইস চেঞ্জ হওয়ার, প্রথম দ্রব্যের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে প্রথম দ্রব্যের চাহিদা কতটুকু চেঞ্জ হতেছে। এই জন্য শুধুমাত্র আমরা P1 কে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ধরতেছি তাহলে DP1 জিরো না, কারণ ডি মানে কি চেঞ্জ, তাহলে P1 চেঞ্জ হইতে পারে কিন্তু P2 কি হবে না, চেঞ্জ হবে না। আমরা ধরতেছি আমরা দামকে, দ্বিতীয় দ্রব্যের দামকে চেঞ্জ করব না, আর আমাদের ইনকামকে আমরা চেঞ্জ করব না। তাহলে DP2 এবং ডিএম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এগুলো যদি জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। থাকতেছে কি, λ P1 D1, আর হচ্ছে এখানে প্লাস এই যে Q2 DP2। এটা Q1 লিখছি কেন, আচ্ছা এটা তো জিরো, তাহলে Q1 DP1, Q1 DP1 থাকতেছে, আর তার সাথে গুণ আছে কি D31, আর নিচে তো ডি আছেই। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করলাম, এখানে তো প্লাস আছে, হ্যাঁ, এই দুটো আলাদা করলাম। কিভাবে আলাদা করলাম, যে এইখানে মানে ধরেন 5+7/3, এটাকে কি করা যায়, 5/3 + 7/3 লেখা যায়, লেখা যায় না? এই কাজটাই করলাম, প্লাস আছে আলাদা করে ফেলছি। আলাদা করে আমরা কি করলাম, যে DP1টা এখানে লিখলাম, উপরে ছিল এখানে লিখছি, এটা আসলে কি উপরেই আছে, এটা লেখা যায়, আমরা জানি। তারপর এখানেও সেম কাজ করলাম, ডিপিটারে আলাদা করছি। ঠিক আছে, কমন নেওয়ার জন্য, যাতে এখানে একসাথে লিখলে অসুবিধা হইতো না, আমরা কমন নিতে পারতাম, বাট আপনাদের সুবিধার জন্য আমি আলাদা লিখলাম। তারপরে আমরা কি করলাম, এখানে DP1 আছে, এখানে DP1 কমন নিলাম, থাকতেছে λD11 ডিভাইডেড বাই D1, এখানে Q1 D31 / D। ঠিক আছে, এই পর্যন্ত জি ভাই। ঠিক আছে না? জি। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি দেখেন, DP1টাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, গুণ আকারে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এদিকে আসলে কি, এখানে গুণ আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমার থাকতেছে DQ1 DP1। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমি ডি ইউজ করছি না, ডেল্টা ইউজ করছি কেন, কারণ আমরা আগে বলছি এখানে শুধুমাত্র পি চেঞ্জ হবে, P2 আর এম অন্য কোনো ভেরিয়েবল কি হবে না, চেঞ্জ হবে না। আমরা ডি কখন ইউজ করি, ডি তখন ইউজ করি যখন আমাদের টোটাল ডেরিভেটিভ দেখে, মানে অন্যান্য সব ভেরিয়েবল চেঞ্জ হইতে পারে তখন। ঠিক আছে, আর যখন আমরা ডেল্টা ইউজ করি মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, শুধুমাত্র এই ভেরিয়েবলে চেঞ্জ হবে, অন্য কোনো ভেরিয়েবল চেঞ্জ হবে না। তো এখানে আর কোনো ভেরিয়েবল নাই, শুধুমাত্র P1ই আছে, সুতরাং এখানে ডি ইউজ না করে আমরা কি ইউজ করছি, ডেল্টা ইউজ করছি। বুঝা গেছে? এটা খুব বড় বিষয় না, হ্যাঁ। তাহলে আমার থাকতেছে কি, এটা যদি এদিকে নিয়ে যাই, λD11 / D প্লাস Q1 D31 / 3, এটাই হচ্ছে স্টার্কস ইকুয়েশন। এখন আপনারা বলতে পারেন এটা কি, এটা তো আগামাথা কিছুই নাই, এটা তো হচ্ছে আহ, কাকে, পা, বকের ট্যাং, এগুলা তো এটার চেয়ে ভালো। ঠিক আছে, এটা তো কিছুই না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এটা আসলে কি দেখাইতেছে, এটা দেখাচ্ছে হচ্ছে প্রাইসের চেঞ্জ, প্রথম দ্রব্যের প্রাইসের চেঞ্জের কারণে প্রথম দ্রব্যের চাহিদা কতটুকু চেঞ্জ হইতেছে, পরিমাণ কতটুকু চেঞ্জ হইতেছে। এই যে এটা হচ্ছে প্রাইস ইফেক্ট, টোটাল ইফেক্ট, সমান হচ্ছে এটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, আর এটা হচ্ছে ইনকাম ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এই পর্যন্ত হচ্ছে স্টাক্স ইকুয়েশন। তো এই পর্যন্ত আসলে আমাদের আরো কাজ আছে, আর কি কাজ আছে এখন, এই
এই স্লাটস্কি ইকুয়েশন কি বলছে, টোটাল ইফেক্ট সমান হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট প্লাস ইনকাম ইফেক্ট। এখন এইগুলা দিকে কি বোঝা যাইতেছে এগুলা সাবস্টিটিউশন ইফেক্ট না প্রাইস ইফেক্ট, এগুলো তো আগামাতা কিছুই বোঝা যাইতেছে না। ল্যামডা ডি ওয়ান ওয়ান এগুলা কি আবার, হ্যাঁ। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এইটা দেখায় সাবস্টিটিউশন ইফেক্ট আর এটা দেখায় ইনকাম ইফেক্ট। ঠিক আছে, তো এগুলো আমরা আগামী দিন দেখবো। আর এইটা হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন, আমাদের ডিরাইভেশন স্লাটস্কি ইকুয়েশন, শুধু স্লাটস্কি ইকুয়েশন ডিরাইভেশনও আইতে পারে। শুধু ডিরাইভেশন যদি আসে আমরা এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। ঠিক আছে, বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইতে হইব, আমরা আগামী দিন এটা ক্লিয়ার করব, হ্যাঁ। তো আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রত্যেকের কাছে বই আছে, আর আমি হচ্ছে আমার রেকর্ড গুলা কিন্তু আমি আপলোড করছি ম্যাথমেটিক্স এর সব, ম্যাথমেটিক্স না, যে মাইক্রো ইকোনমিক্স এর সবগুলা শিখেছি। ঠিক আছে, তো এটাও আমি আপলোড করে দিব, তো কোথাও আটকেলে এটা দেখতে পারেন। আপনারা সবাই বই দেখে যে স্লাটস্কি ইকুয়েশনের ডিরাইভেশন এতটুকু পর্যন্ত খাতায় লিখবেন, খাতায় লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে, বই দেখে দেখে দরকার হুবহু লিখবেন, যে জায়গায় বুঝবেন না এই জায়গায় আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাক। এটা আসলে আমি বলি আপনাদের মধ্যে কিছু ঢুকে নাই, মানে ঢুকে নাই মানে কি, বুঝেন নাই কিছু, কিন্তু আপনাদেরকে আমি আবারও বলতেছি, কিছু বুঝেন আর না বুঝেন, যে নিয়মটা আছে, যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্স অনুযায়ী এই পর্যন্ত আসেন। ঠিক আছে, যেমন আমি যখন সেকেন্ড ইয়ারে থাকতে এটা পড়ছিলাম, আমিও প্রথম দিকে স্লাটস্কি ইকুয়েশন কিছুই বুঝি নাই, পরে বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন আপনি বুঝতে পারবেন না কনসেপ্টটা, আপনারা জাস্ট যে আপনারা মুখস্থ করেন না অনেক ক্ষেত্রে, মুখস্থ টাইপ বা স্ট্রাকচারটা বা সিকোয়েন্সটা মুখস্থ করতে পারেন, যে এইটার পরে এই কাজ করতে হবে, এরকম কাজ কোনটা কোন কাজের পর কোন কাজ করতে হবে এটা মাথায় রাখেন। এটা করে 2-3 বার প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপর আগামী দিন হচ্ছে আমরা কি করব এটা এক্সপ্লেন করব আর কি। তো এই হুম। জায়গা থেকে অনেকভাবে প্রশ্ন আইতে পারে, এইরকম প্রশ্ন আইতে পারে যে স্লাটস্কি ইকুয়েশন ডিরাইভ করো। ঠিক আছে, আমরা আজকে যা করছি এরকম প্রশ্ন চলে আসতে পারে, অথবা এরকম প্রশ্ন কম আসে, ওই যে ব্যাখ্যায় আসে বেশি আর কি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি, হ্যাঁ। আমরা মাথাতে আর কষ্ট না দেই, আপনারা যেটা বললাম আপনারা বই দেখে এটা লিখেন, লিখে আমাকে দেখাইয়েন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ভালো দেখবো, থাকেন, সুস্থ বুঝি নাই। থাকেন, আল্লাহ হাফেজ। বুঝি নাই কিতা? কিতা লিখতাম, বুঝছি না। এই যে ডিরাইভেশন, আজকে যে এই পর্যন্ত যতটুকু দেখাইলাম, স্লাটস্কি ইকুয়েশন ডিরাইভ করে দেখাইলাম না, জি। যে লাস্টের যে লাইনটা সেটাই হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন, এইটাই জি, হচ্ছে বুঝছি। স্লাটস্কি ইকুয়েশন। ঠিক আছে, তো এই জায়গা পর্যন্ত বুঝোইন আর না বুঝোইন, ঠিক আছে, এই যে এই জায়গা জি। পর্যন্ত বুঝোইন আর না বুঝোইন, আপনারা কিতা করবা, ওই লিখকে আমারে দেখাইবা। জি। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।